আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই নিরাপদে সুস্থ আছেন এবং ভালো আছেন। লাইভে যদি সব কিছু ঠিকঠাক দেখা যায় এবং শোনা যায় আমাকে একটু ইনফর্ম করেন যে ভাইয়া লাইভে সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই নিরাপদে সুস্থ আছেন এবং ভালো আছেন। লাইভে যদি সব কিছু ঠিকঠাক দেখা যায় এবং শোনা যায় আমাকে একটু ইনফর্ম করেন যে ভাইয়া লাইভে সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। আচ্ছা, যারা আমরা এসএসসি 24 ব্যাচ আছি, ওকে, 24 ব্যাচ আর 25 ব্যাচ যারা হও না কিনা, কিংবা ফার্স্ট ইয়ার যারা 26 ব্যাচ, সো তোমাদের চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যেই ব্যাচেরই হও না কেন, তুমি এসএসসি 24, 25, 26 যে কোনো ব্যাচের হও না কেন, তোমার প্রত্যেকটা জায়গায় এই চ্যাপ্টার থেকে কিন্তু কোয়েশ্চেন্স আসবে। ওকে, সো এই চ্যাপ্টারটাকে আমরা স্কিপ করে যাব না। এই চ্যাপ্টারের উপরে আমরা বেসিক শেষ করেছি। তোমরা যদি বেসিকটা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই বেসিক ক্লাসটা করে নিবা। এরপর আমরা আজকে ইনশাল্লাহ ম্যাথমেটিক্যাল কোশ্চেন্স দেখবো। এরপর হচ্ছে তোমার সিকিউ কোশ্চেন্স দেখবো। ক্লিয়ার? আর লাইভে যদি সব কিছু ঠিকঠাক দেখা যায় এবং শোনা যায়, আমি একটু শেয়ার করে দিচ্ছি যদিও। ফাইন। আচ্ছা, আমি মোটামুটি সব কিছু ঠিকঠাক দেখতে পাচ্ছি। আপনারা সব কিছু ঠিকঠাক দেখতে পান তাহলে একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন, অ্যান্ড আই এডুকেশনের যারা যারা আপনাদের ক্লাস করে ওদেরকে একটু জানাই দেন। আর আমি মোটামুটি শেয়ার করে দিয়েছি সব জায়গায়। ওকে, ফাইন। আচ্ছা, ক্লিয়ার দেখা যাচ্ছে মোটামুটি। অ্যাকাউন্টিং ফাইন্যান্স পিডিএফগুলো কই পাবো? আচ্ছা, আজকের পিডিএফটা তাহলে আমি দিয়ে দিব। আজকের পিডিএফটা আমি তাহলে দিয়ে দিব। তোমরা যাদের যাদের পিডিএফ লাগবে তোমরা হচ্ছে কি আই এডুকেশনের পেজে একটা নক দিবা যে বাহাবাইয়ের ক্লাস শেষে বাহাবাই একটা ক্লাস করিয়েছিলেন, ওনার ফাইন্যান্সের 3rd চ্যাপ্টারের পিডিএফটা আমাকে একটু প্রোভাইড করেন। ওকে, ওকে, ফাইন। আচ্ছা, দেখা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ, মোটামুটি ক্লিয়ার সব কিছু। ওকে, আচ্ছা আচ্ছা, আমরা প্রিভিয়াস ক্লাসে হচ্ছে গিয়ে আমাদের ফাইন্যান্সের অর্থের সময়মূল্য কিংবা টাইম ভ্যালু অফ মানির আমরা বেসিক একটা ধারণা নিয়েছিলাম। বেসিক ধারণা বলতে আমরা টাইম ভ্যালু অফ মানি বলতে কি বোঝায়, কি কারণে এটা ডিপেন্ডেন্ট হয়, টাইপসগুলো কি কি, ওকে, অ্যানুইটির বেশ কিছু বিষয় দেখেছিলাম। আচ্ছা, তো আজকে আমরা হচ্ছে গিয়ে তোমাদের বলতে গেলে বেশ কিছু বিষয় তোমাদেরকে ইন্ডিকেট করে দেখাবো, যেখানে হচ্ছে গিয়ে আমরা যা যা শিখবো সেটা হচ্ছে অর্থের সময়মূল্য, সময় রেখা, বর্তমান ভবিষ্যৎ মূল্য, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ঋণ পরিশোধ সূচির তালিকা খুবই ইম্পর্টেন্ট। ঋণ পরিশোধ সূচির তালিকা কিন্তু তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, ওকে, সো আচ্ছা, ওকে ওকে, এইখানে আচ্ছা আমরা একটু জ্ঞানমূলক প্রশ্নগুলো একটু দেখবো, যে যেই জ্ঞানমূলক প্রশ্নগুলো আমাদের একটু বেশি ইম্পর্টেন্ট। ওকে, যেই জ্ঞানমূলক কোশ্চেনগুলো একটু বেশি ইম্পর্টেন্ট ওগুলো একটু দাগিয়ে নিবা বা একটু দেখে নিবা। ক্লিয়ার? যে জ্ঞানমূলক কোশ্চেনগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, সো ওইগুলো আমি একটু দাগিয়ে দিচ্ছি যে যেগুলো তোমরা একটু বেশি দেখে যাবা। ক্লিয়ার? যেমন হচ্ছে কি তোমার অর্থের সময় মূল্য কি, ওকে, সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন সেটাই মূলত হচ্ছে কি তোমার অর্থের সময় মূল্য। এটা সংজ্ঞাটা একটু দেখে নিবা, কারণ ক নাম্বার কোশ্চেনে এটা কিন্তু আমার আসবে। ওকে, ক নাম্বার কোশ্চেনে কিন্তু এটা আমার আসবে। দেখো বিভিন্ন বোর্ডে কিন্তু এই কোশ্চেনটা বারবার আসছে যে অর্থের সময় মূল্য কি। অর্থের সময় মূল্য মানে কি সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয়, আপস এন্ড ডাউনস হয়, ওকে, ওইটাকে আমরা কি বলছি? অর্থের সময় মূল্য বলছি। আচ্ছা, অর্থের সময় মূল্যের নির্ধারণসমূহ কি কি? ক্লিয়ার? যেমন হতে পারে অর্থের পরিমাণ, সময়, কাল, সুদের হার, বিনিয়োগ, বিনিয়োগযোগ্যতা, আরেকটা আছে বিনিয়োগ, তারপর হতে পারে ভোগ, তারপর হতে পারে তোমার ঝুঁকি। ওকে, অনেক কিছু ডিপেন্ড করে। এগুলো আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসে শেষ করেছিলাম। ঝুঁকি, অনিশ্চয়তা, অনেক কিছু কিন্তু ডিপেন্ড করে। সো এই কোশ্চেনটা হচ্ছে কিন্তু আমার ক নম্বর কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, সময় রেখা বা টাইমলাইন কি? সময় রেখা বা টাইমলাইন হচ্ছে অর্থের বর্তমান কিংবা ভবিষ্যৎ অবস্থা যে রেখা বা লাইনের মাধ্যমে প্রকাশ করা, সেটাকে আমরা টাইমলাইন বলি। এই যে প্রেজেন্ট ভ্যালুটা হচ্ছে গিয়ে তোমার এই পাশে, আর ফিউচার ভ্যালুটা হচ্ছে গিয়ে তোমার ওই এই পাশে, এদিক দিয়ে যায়। এটাই হচ্ছে টাইমলাইন। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের টাইমলাইন। আচ্ছা, এই এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কারণ এগুলো আমাদের খ নাম্বার কোশ্চেনে সবচেয়ে বেশি আসবে। ওকে, এগুলো একটু সবাই দেখে রাখবা যে কোশ্চেনগুলো দিয়েছে, আর পিডিএফটা আমি সবাইকে প্রোভাইড করে দেবো ইনশাল্লাহ ফ্রিতে। আচ্ছা, তারপর সরল সুদ কিংবা নামিক সুদের হার। সরল সুদকে আমরা নামিক সুদের হারও বলে থাকি। আচ্ছা, সুদের হার যদি আসল টাকার উপর গণনা করা হয়, মানে আমি যেই টাকা আছে সবসময় সবসময় ওই টাকার উপরে করতেছি, মানে নো চেঞ্জ, কোনো ধরনের চেঞ্জ আসতেছে না, সেম এলিমেন্ট বা সেম টাকার উপর আমি যখন সুদের হার ধার্য করি, সেটাকে আমরা কি বলছি? থিওরি পড়েছেন, হ্যাঁ, গত ক্লাসে থিওরি পড়েছিলাম। আজকে আমরা কোশ্চেন্স নিয়ে আলোচনা করবো একটু, কারণ আমরা থিওরি পার্টটা শেষ আমাদের। আচ্ছা, ওটাকে আমরা নামিক সুদের হার বলি। নামিক সুদের হার বলা হয়, অথবা সিম্পল ইন্টারেস্ট রেট অথবা নমিনাল ইন্টারেস্ট রেটও আমরা বলে থাকি। সুদ আসল কি? সুদ এবং আসলের একত্রে টাকাকে আমরা কি বলি? সুদ এবং আসল বলি, বা ইন্টারেস্ট। আর হচ্ছে কি তোমার কি
মেইন টাকাটা। চক্রবৃদ্ধি সুদ কি? চক্রবৃদ্ধি সুদ হচ্ছে তোমার একটা নির্দিষ্ট সময়ের অন্তর অন্তর, ওকে, যে টাকাটা আসতেছে ওটার উপর আবার ডাবল হারে কি করা হয়? সুদ ধার্য করা হয়। মানে মূল টাকার উপর কখনো সুদ ধার্য করা হয় না, ওকে, মূল টাকার উপর কখনো সুদ ধার্য করা হয় না, চেঞ্জেসের উপর সুদ ধার্য করা, মানে এটা হচ্ছে সবসময় চেঞ্জেস, যে চেঞ্জেস গুলো আসতেছে ওটার উপরে তোমার কি প্লাস ইন্টারেস্টটা ধরা হয়, ওকে, সবসময় চেঞ্জেস উপরেই কি করা হয়? ইন্টারেস্ট ধরা হয়। এটা সবসময় নো চেঞ্জ, যে টাকাটা মূল টাকা আছে ওটার উপরে কি করা হয়? সবসময় সুদটা ধার্য করা হয়। আর এখানে হচ্ছে চেঞ্জেসের উপর সুদ ধার্য করা হয়। আচ্ছা, আমরা এটুকু বুঝেছি। সো এই কোশ্চেন্সগুলো আমি তোমাদেরকে পিডিএফটা সবাইকে প্রোভাইড করে দেবো। কাইন্ডলি পিডিএফটা একটু এডুকেশনের পেজে মেসেজ দিয়ে সবাই পিডিএফটা নিয়ে নিবা, ওকে। যাদের যাদের পিডিএফটা লাগবে আমাকে একটু ইনফর্ম করা যাবে পিডিএফটা লাগবে, ওকে, আমাকে একটু জানাতে পারা যাবে পিডিএফটা লাগবে। আচ্ছা আচ্ছা, এইগুলো আমাদের ক নাম্বার কোশ্চেন্সে। সো ক নাম্বার কোশ্চেন্স কিন্তু আমি প্রায় 16, 17, 18টা, 19, 20টা, আরও আছে 21টা, আচ্ছা 22টা তোমাদের হচ্ছে জ্ঞানমূলক কোশ্চেন্স দিয়েছি। সো এই 22টা জ্ঞানমূলক কোশ্চেন্স দেখলেই তোমার কিন্তু এসএসসিতে কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তুমি এসএসসি হও 24 ব্যাচ আর 25 ব্যাচ আর 26 ব্যাচ, তোমার প্রত্যেকটা জায়গায় এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। সো আমি কিন্তু 22টা কোশ্চেন্স দিয়ে দিয়েছি এখানে তোমার জ্ঞানমূলক কোশ্চেনে। আমি টোটাল ক নম্বরের জন্য 22টা কোশ্চেন্স দিয়েছি। এই 22টা কোশ্চেন্সের মধ্যে কোনটা কোন সালে এসেছে এটাও ইনফর্ম করে দিয়েছি, ওকে, এটাও ইনফর্ম করে দিয়েছি। তো দেখে যাবা, ওকে, এগুলো সম্পর্কে আইডিয়া রেখে যাবা। আর যেহেতু এই চ্যাপ্টারের উপরে আমাদের বেসিক বিষয়টা ধারণা হয়ে গিয়েছে ওই জন্য ওগুলো দেখলেই হয়ে যাবে। আচ্ছা, অনুধাবনমূলক কোশ্চেন্স বা খ নম্বর কোশ্চেন যদি আমি একটু আসি, খ নম্বর কোশ্চেন্সটা কিন্তু আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ওকে, যেহেতু এখানে আমাদের 2টা মার্কস ভ্যারি করে, ওকে। আচ্ছা, অর্থ সমমূল্য 2টা মার্কস মানে 2টা প্যারা লিখতে হয় আমাদের, ওটা তো সবাই জানো। আচ্ছা, অর্থ সমমূল্য বলতে কি বুঝায়, তারপর ভোগ অর্থের সময় অগ্রাধিকার পছন্দ কিভাবে প্রভাবিত করে, ক্লিয়ার। আচ্ছা, তারপর হচ্ছে কি তোমার অর্থ সমমূল্য কেন পছন্দ, বিভিন্ন কারণে হতে পারে, বিনিয়োগযোগ্যতা, তারপর হচ্ছে তোমার ঝুঁকি, তারপর অনিশ্চয়তা, ওকে, তারপর হচ্ছে অর্থ সমমূল্য অগ্রাধিকার কেন দেওয়া হচ্ছে, অনিশ্চয়তাকে কেন ব্যাখ্যা করা হয় এটা ব্যাখ্যা করবা, অর্থ সমমূল্য নির্ণয়ের ক্ষেত্রে সুদের হারের ভূমিকা কেমন। আচ্ছা, তো এই বিষয়গুলো দেখবে। এখানে টোটাল কোশ্চেন্স লিখেছি কয়টা? 11, 12, 13, 14, 15, 16, আচ্ছা 19টা, 20টা, ও এখানেও মনে হয় 20-22টা আছে কোশ্চেন, 22টা, 23টা, না আরো আছে। আচ্ছা, এখানে টোটাল কোশ্চেন্স আছে হচ্ছে গিয়ে তোমার 25টা, ক্লিয়ার। আমি টোটাল এখানে কয়টা, সরি 26টা, 26টা কোশ্চেন্স আছে তোমার। ক নম্বরের জন্য আছে 22টা আর খ নম্বরের জন্য আছে 26টা। এগুলা যদি দেখে যাও তাহলে তোমার জন্য ইনাফ, গুড ইনাফ, ওকে, এগুলা যদি দেখে যাও তোমার জন্য একদম গুড ইনাফ। এগুলা যদি দেখে যাও তাহলে তোমার জন্য একদম গুড ইনাফ, ওকে। খ নম্বরের জন্য, ক জন্য 22টা এবং খ এর জন্য 26টা, ফাইন। আচ্ছা, এবার আমরা তো প্রিভিয়াস ক্লাসের সূত্র দেখেছিলাম, এখানেও কিন্তু একটা সূত্রের চার্ট আছে কিন্তু বিভিন্ন প্রয়োজনীয় সূত্র বলি, যেমন এককালীন যখন হয়, এককালীন যখন হবে, যখন আমাদের বছরে একবার চক্রবৃদ্ধি হবে তখন আমরা হচ্ছে কি এককালীন ধরে নিই বা একবার, ওকে, এম এর মান একবার, এম এর মান একবার হও বা না হও ভাগ করা যা কথা একই বিষয়, ওকে। আর সবসময় রাখবা হচ্ছে 12কে সবসময় ভাগ করবা, তোমার যা বলবে সবসময় 12কে দিয়ে ভাগ করবা, তোমার এম এর মানটা বের হয়ে যাবে, ওকে, ফাইন। যখন একবার হয় তখন ফিউচার ভ্যালুর সূত্র হচ্ছে, আমরা সবাই জানি এটা আমাদের 9-10 এর সূত্র, পিভি সমান 1 প্লাস আই হোল টু দি পাওয়ার n, ওকে, এটা হচ্ছে আমাদের 9 এ পড়েছিলাম, ক্লাস 9 কিংবা 10 যারা কিনা 26 ব্যাচ আছো, তোমরা যারা 26 ব্যাচ আছো তোমাদের কিন্তু এটা রিসেন্টলি তোমরা শেষ করেছো, আর 24-25 তো অনেক আগে শেষ করেছিলাম। আজকে কি ম্যাথ করাবো? হ্যাঁ, আজকে ম্যাথ একটা দুটো করাবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে বছরে যখন একাধিকবার হয়, ওকে, বছরে যখন একাধিকবার হয় তখন আমরা তো সবাই জানি একাধিকবার হলে আমাদের হচ্ছে দুটো কাজ করতে হয়, একটা হচ্ছে গিয়ে এম কে গুণ করতে হয়, আচ্ছা এম কে গুণ করতে হয়, এম কে গুণ করতে হয় কার সাথে? এন এর সাথে, ওকে, এম কে কাকে গুণ করতে হয়? এন এর সাথে গুণ করতে হয়, আর আই কে দ্বারা কি করতে হয়? আই কে ভাগ করতে হয়, এটা তো আমরা সবাই জানি। সো এম এর কাজ হচ্ছে দুটো, এম এর কাজ কয়টা ভাইয়া? দুটো, একটা হচ্ছে গিয়ে তোমার এন কে গুণ করা আর আই কে ভাগ করা, এটা তো আমরা সবাই জানি মোরলেস। আচ্ছা, ওকে, আচ্ছা, দেন হচ্ছে মিশ্র যখন হবে, মিশ্রের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে তোমার সিরিয়ালি যাবে, এই বিষয়গুলো সিরিয়ালি যেতে থাকবে এবং শেষে গিয়ে হচ্ছে তোমার মেইন নাম্বারটা বসবে, ওকে, এই জিনিসটা হচ্ছে তোমার n মাইনাস যা নাম্বার থাকবে তোমার শেষে গিয়ে ওইটাই, ওকে। আচ্ছা,
তারপর হচ্ছে যদি নগদ প্রবাহ বছরের শেষে হয় তখন হচ্ছে মাইনাস দিয়ে দিয়ে একদম শেষ পর্যন্ত জিরোতে গিয়ে কাউন্ট হবে। ওকে, না অফলাইন কোনো ব্যাচ নাই। আচ্ছা, বৃত্তির ভবিষ্যৎ মূল্য। আচ্ছা, যখন আমাদের বৃত্তি বলবে, বৃত্তি মানে কি? বৃত্তি মানে হচ্ছে আমাদের জন্য অ্যানুইটি। বৃত্তি মানে কি ভাই আমাদের জন্য? অ্যানুইটি। ওকে, এই অ্যানুইটি মানে কি? অ্যানুইটিতে দুটো বিষয়, দুটো সেগমেন্ট আছে। একটা হচ্ছে কি তোমার অ্যানুইটি সবসময় সেম পরিমাণ টাকা হবে। ওকে, সেম পরিমাণ অর্থ থাকবে। অ্যানুইটির দুটো বৈশিষ্ট্য, একটা হচ্ছে সেম পরিমাণ অর্থ থাকবে এবং সেম টাইম থাকবে। ওকে, সেম টাইম থাকবে। আমাদের যাদের বাসায় আম্মু আব্বুদের ডিপিএস আছে, ওকে, যাদের ডিপিএস আছে বা যারা হচ্ছে বিভিন্ন ধরনের লোন নিয়েছে, সো ওরা কিন্তু দেখি যে এই বিষয়টা তারা ফলো করে, যে অ্যানুইটি বিষয়টা তারা ফলো করে। অ্যানুইটি বিষয়টা থেকে এখানে সেম অর্থ থাকবে সবসময়, নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময় শেষে তাকে কি দিতে হয় কিংবা নিতে হয়। ওকে, তার মানে নির্দিষ্ট পরিমাণ অর্থ যখন নির্দিষ্ট বছর শেষে বা নির্দিষ্ট সময় শেষে বা টাইম শেষে যখন আমরা প্রোভাইড করি বা আনি, ওটাকে আমরা কি বলি? অ্যানুইটি বলি। সো অ্যানুইটির পার্সপেক্টিভ হচ্ছে দুটো। অ্যানুইটি পার্সপেক্টিভ কয়টা? দুটো। একটা হচ্ছে ফিউচার ভ্যালুর ক্ষেত্রে পার্সপেক্টিভ, একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে পার্সপেক্টিভ। এখন আসো হচ্ছে কি প্রেজেন্ট ভ্যালুর সূত্রটা আমরা সবাই জানি মোর অর লেস। কি করি আমরা? একে রাখি, একে রেখে 1 প্লাস i হোল টু দি পাওয়ার n করি, এরপর -1 দিই এবং i কে কি করি? ভাগ করি। তোমাদের এই চ্যাপ্টারে মোর অর লেস সবচেয়ে বেশি ভুল করবে তোমরা ক্যালকুলেশনে। কারণ হচ্ছে এই চ্যাপ্টারটা হচ্ছে মেইন বিষয় হচ্ছে ক্যালকুলেশনের উপর। যাদের ক্যালকুলেশন যত বেশি ভালো হবে তার ম্যাথের আনসার তত আগে মিলবে। কারণ আমি যদি হুটহাট এটা উল্টা পাল্টা ভাবে যদি ভাগ গুণ করি তাহলে আমার কিন্তু রাইট অ্যান্সার কখনো আসবে না। আমার মেইন কাজ করতে হবে, প্রথমে আমার ফার্স্ট স্টেপ কি? ধরো আমাকে এই সূত্র দ্বারা ম্যাথ করতে দিল, ক্লিয়ার? আমাকে একটা প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি একটা ম্যাথ করতে দিয়েছে। এখন আমি কি করব? আমি কি শুরুতে এটাকে গুণ করে দিব? নেভার। ওকে, আমি প্রথমে এটা কাজ করব। প্রথমে আমি কি কাজ করব? 1 প্লাস i এর মানটা বের করব। ওকে, এটার উপর n এর পাওয়ারটা দিব। ওকে, এরপর এখান থেকে এই স্টেপটা শেষ করার পরে আমি এই অ্যানসার থেকে -1 বিয়োগ করব। ফাইন। এরপরে হচ্ছে এই যে অ্যানসারটা আসবে ওটাকে আমি ভাগ করব i দ্বারা, ক্লিয়ার? ভাগ করব i দ্বারা। এরপরে সব কাজ শেষ করার পরে আমি এর সাথে কি করব? গুণ করব। এই ভুলটা যেন না করো, এই ভুলটা যেন না করো। ওকে, তোমরা মেইনলি ক্যালকুলেশনের মধ্যে সবচেয়ে বেশি ভুল করবা। কারণ আবারও বলছি, এই চ্যাপ্টারটা কি সূত্র হবে তুমি জানো। এই চ্যাপ্টারে কি সূত্র হবে, কি অ্যাপ্লাই হবে, সবকিছু তোমাকে দেওয়া আছে, কিন্তু তুমি সবচেয়ে বেশি ভুল করবা হচ্ছে ক্যালকুলেশনের মধ্যে। কারণ তোমার ক্যালকুলেশন যদি তুমি উল্টা পাল্টা ভাবে ভাগ গুণ করে দাও তাহলে তুমি কখনো কি করতে পারবে না, ম্যাথের অ্যান্সার কখনো মিলবে না। ওকে, কাদের কাদের ক্যালকুলেশনে ভুল হয় যে ভাইয়া আমি ম্যাথে কি হবে, কোন সূত্র অ্যাপ্লাই হবে সব জানি, কি করতে হবে এটাও বুঝি, কিন্তু আমি ম্যাথের অ্যান্সারটা কখনো মিলাতে পারি না। কেন মিলাতে পারো না? কারণ হচ্ছে তুমি কখনো এই সূত্রের অ্যাপ্লাইটা বুঝতে পারোনি বা ক্যালকুলেশনের মধ্যে সবসময় একটা ঝামেলা রেখে দাও। আচ্ছা, আচ্ছা দেখা যায় ঠিকঠাক। আচ্ছা দেখা যাচ্ছে। আচ্ছা তোমরা বলো যে কাদের ক্যালকুলেশনে প্রবলেম হয়, যে ভাই এই চ্যাপ্টারে কি করতে হবে আমি বুঝি কিন্তু আমি ক্যালকুলেশন করতে পারি না। একটু জানাও যে ভাইয়া ম্যাথ বুঝি না স্যার। ম্যাথ বুঝেন না কারণ হচ্ছে আপনার ক্যালকুলেশনের প্রবলেম হয়, কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে এটা বুঝেন না। ওকে, আচ্ছা ফাইন। তারপর বলা হচ্ছে গিয়ে তোমার ফিউচার ভ্যালুর ক্ষেত্রে সেম বিষয়, সেম কাহিনী, জাস্ট এটার ক্ষেত্রে একটু সূত্রের মধ্যে একটু চেঞ্জেস আছে। ওকে, একটু চেঞ্জেস আসে। আর যখন যখন বলবে যে অগ্রিম, যখন কোনো জায়গায় অগ্রিম থাকবে, আমরা তো অ্যানুইটির ক্ষেত্রে দুটো পার্সপেক্টিভ দেখি, একটা হচ্ছে সাধারণ, ওকে, সাধারণের ক্ষেত্রে দেখি, আর একটা হচ্ছে অগ্রিমের ক্ষেত্রে দেখি। অগ্রিম মানে সবসময় যখন বলবে শুরুতে যখন কোনো কিছু বলবে বা ইনিশিয়াল স্টেজে যখন কোনো কিছু বলবে সেটাকে আমরা অগ্রিম বলি। আর যখন বলবে হচ্ছে শেষ, ওকে, বা কিছু বলা না থাকলে আমরা সাধারণ ধরে নিব। আচ্ছা, কোনটায় কোন সূত্র বসবে না এটাই বুঝি না। আচ্ছা, এটা আমরা ধরে নিব। এখানে বেশ কিছু ট্রিক আছে, তোমরা এই চ্যাপ্টার করতে গেলে তোমরা কখন কোন সূত্র বসবে এটা অনেকে ধরতে পারে না, ক্লিয়ার? এই যে ফিউচার ভ্যালু অ্যানুইটি, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির মধ্যে অনেকে গুলিয়ে যায়। ওকে, তোমাদের আগে কোশ্চেনটা বুঝতে হবে। যেমন এই একটা পার্সপেক্টিভে আমি আসি না, এই একটা পার্সপেক্টিভে যখন আসবো আমি, যে আমি যখন উদ্দীপক পড়তেছি, ক্লিয়ার, উদ্দীপক পড়ে আমি শুরু পেলাম, শুরু যখন পেয়েছি তার মানে এখানে আমাকে অবশ্যই অগ্রিম
অ্যানুইটি ইউজ করতে হবে, এটা তো বুঝেছি। ওকে, এই বিষয়টা বুঝেছি। এবার আমি উদ্দীপক পড়ে দেখলাম, আমি এখানে শেষে একটা ওয়ার্ড পেয়েছি বা লাস্ট স্টেজে একটা ওয়ার্ড পেয়েছি। সো শেষে ওয়ার্ডটা পেলে আমরা সাধারণ ধরে নিলাম, ক্লিয়ার? বা কোনো কিছু বলা না থাকলে আমরা সবসময় সাধারণে ধরে নিই। সো এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। বা এই টাকাটা কখন যাচ্ছে, ফিউচার যাচ্ছে না এখন যাচ্ছে, এগুলো আমাদের বুঝতে হবে, ক্লিয়ার? এগুলো যদি বুঝতে পারি তাহলে আমাদের ফাইন্যান্সে প্লাস আসবে ইনশাআল্লাহ। তাহলে তো ভালোই, মাশাআল্লাহ, এবং অনেক ভালো ফাইন্যান্স পারো। সো ফাইন্যান্সের মেইন বিষয় হচ্ছে কি, এই চ্যাপ্টারের বিশেষত্ব হচ্ছে আমাকে উদ্দীপক বুঝতে হবে। ফার্স্ট অফ অল তোমাদের সবচেয়ে বেশি সূত্র সবাই পারবে, সূত্র সবার মুখস্থ থাকবে। সূত্র এমন না যে কেউ সূত্র ভুলে যাবে, সূত্র কেউ ভুলবে না, সূত্র সবার মনে থাকবে। কিন্তু তোমরা সবচেয়ে বেশি ভুল করবা কোথায়, সেটা হচ্ছে কি তোমরা উদ্দীপক বুঝবা না। তোমরা উদ্দীপকের মধ্যে সবচেয়ে বেশি ঝামেলা লাগাবে, উদ্দীপকের কথা বুঝতে পারবে না। উদ্দীপকের যদি কথা বুঝতে না পারো তাহলে তুমি কিন্তু ম্যাথ করতে পারবে না। ম্যাথের সূত্রে অ্যাপ্লাই তুমি জানো, সব সূত্র তোমার মনে থাকবে। আমার কখনো তোমাকে বলতে হবে না যে এটা এমন এমন সূত্র তুমি মুখস্থ করো, তোমার কিন্তু সব সূত্র তোমার মনে থাকবে, কিন্তু তুমি উদ্দীপক বুঝতে পারবে না এবং ম্যাথ ভুল করবা। ওকে, এখন উদ্দীপক বুঝতে হলে আমাকে কি করতে হবে, আমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, আদার্স কোনো অপশন নাই। আমাকে কোশ্চেন্সের প্যাটার্ন বুঝতে হবে, কোশ্চেন্সগুলো বারবার পড়তে হবে, বিভিন্ন ইয়ারের কোশ্চেন্সগুলো দেখতে হবে, কলেজের কোশ্চেন্সগুলো দেখতে হবে, তখনই আমার দেখবা এই উদ্দীপক সম্পর্কে আমি অ্যাডজাস্টেড হয়ে গিয়েছি, আমি সবকিছু বুঝতেছি। ওকে, আচ্ছা আমরা আর একটু যাই। সূত্রগুলো মোটামুটি মোরলেস সবারই মনে থাকবে, বা এটা আর না দেখালেও চলবে আশা করি। আর না দেখালেও চলবে। আচ্ছা, সো আমরা একটু দেখি। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, সো এই পার্সপেক্টিভটা আমরা বুঝেছি, সূত্রগুলো মোটামুটি আমাদের মোরলে সবার মনে থাকবে। আচ্ছা, আমরা একটা আজকে ম্যাথ দেখবো, দেখি আমরা একটু ম্যাথ করে দেখি। আচ্ছা, যেমন আমরা এই ম্যাথটা একটু দেখি, আমরা একটু উদ্দীপক পড়বো, উদ্দীপক পড়ার পরে আমরা সলভিং এ যাবো ইনশাআল্লাহ। আচ্ছা দেখো, এককালীন ক্ষেত্রে অর্থের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য নির্ণয়, মানে আমাকে ফিউচার ভ্যালু নির্ণয় আমরা বুঝবো, এবার কথাগুলো বুঝবো। আমাদের আজকের মেইন বিষয় হচ্ছে আমরা কথা বুঝবো, ক্লিয়ার? আমাদের মেইন বিষয় কি, আমরা সব জানি, বুঝছো? আমরা সূত্রের সব কিছু জানি। আমরা কি করব জানো, আমরা উদ্দীপকের কথা বুঝবো, কথা বুঝবো। আমরা আজকে কি করব, উদ্দীপকের কথা বুঝবো। আমরা যদি উদ্দীপকের কথা না বুঝি ভাই, তুমি হাজার ম্যাথ করো, হাজার মুখস্থ করো, তুমি জীবনেও ম্যাথ করতে পারবে না। নেভার, তুমি কখনো ম্যাথে ভালো করতে পারবে না। আমি তোমাকে একদম 100% গ্যারান্টি বলতে পারছি। যারা উদ্দীপকের কথা বুঝবা না, তোমাদের কিন্তু এই হাজার ম্যাথ সূত্র মুখস্থ করে ফাইন্যান্সে কখনো ভালো রেজাল্ট করতে পারবে না। একদম আমি তোমাকে 100% তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি কখনো ভালো করবে না। ফাইন্যান্সের বেশিরভাগ শিক্ষার্থী খারাপ করে একটাই কারণে, ফাইন্যান্সের শিক্ষার্থীরা যে সূত্র মুখস্থ করলে মনে হয় যে সে অনেক কিছু করতে পারবে। নেভার, সূত্র মুখস্থ করা আমার মেইন বিষয় না। আমার মেইন বিষয় হচ্ছে আমাকে উদ্দীপকের কথা বুঝতে হবে। তো যারা উদ্দীপকের কথা বুঝবা, প্রচুর প্র্যাকটিস করবা, ওদের কিন্তু অটো হয়ে যাবে বিষয়গুলা। আসো, আচ্ছা বলা হচ্ছে মিস্টার শাকিল 10 লক্ষ টাকা চিত্রা ব্যাংকে 10 বছর মেয়াদে জমা রাখার কথা ভাবছেন। এই যে একটা ওয়ার্ড পেলাম, আমার টাকা কত, এন হচ্ছে আমার 10 বছর, টাকা কত আমার 10 লাখ। ওকে, আচ্ছা তারপর চক্রবৃদ্ধি সুদের হার 10%। আচ্ছা, এরপরে অন্যদিকে মধুগঞ্জ ব্যাংকে মাসিক বলেছে 8% সুদ দেওয়ার কথা তাকে জানালো। আচ্ছা আমরা একটু দেখি, এই বিষয়গুলো আমরা পড়েছি একটু আগে, সুদ এবং মুনাফা একই বর্তবোধক, তারপর অর্থ সমমূল্য। মিস্টার শাকিল চিত্রা ব্যাংক থেকে মেয়াদ শেষে কত টাকা পাবেন। আচ্ছা, কত টাকা পাবেন মানে এই টাইমলাইনটা কি চাচ্ছে আমার বলতো? সে এখন প্রেজেন্টে আছে, সে কি চাচ্ছে, ফিউচার চাচ্ছে। কি চাচ্ছে বলতো? ফিউচার চাচ্ছে। তার মানে আমাকে এই স্টেজটা আমার কোশ্চেনস, এই স্টেজ হচ্ছে আমার কি কোশ্চেনস। এবার কি বুঝতে পারছো তোমরা? আমাদের কিন্তু কথা বুঝতে হবে, কথা না বুঝলে কিন্তু হবে না। কথা না বুঝলে ভাই ফাইন্যান্স করার দরকার নাই, সত্য কথা। কথা বুঝতে হবে আমার, যে আমার কি চাচ্ছে। ওকে, এরপরে ধরো, তাহলে এবার আমি তো জানি সরল সুদের ক্ষেত্রে কি হয়, যে তখন হচ্ছে কি আমরা প্রেজেন্ট ভ্যালু টাকাটা আছে, 10 লক্ষ টাকাটা আছে। ওকে, 10 লক্ষ টাকা বসালাম, 1 তো সবসময় দেওয়া থাকে, আই এর মান কত পার্সেন্ট, তোমার 10%। ওকে, এন এর মান হচ্ছে 10 বছর, সেটা করে আমি কিন্তু আমার টাকাটা পেয়ে যাচ্ছি। এরপর হচ্ছে কি তোমার যখন বলবে
যখন মধুগঞ্জ ব্যাংকের কথা আসবে তখন আমার এম এর মান আসবে, আর এম এর মান এখানে কত হবে সবসময়, এম এর মান কত হবে 12, এম এর মান কত হবে 12, যেহেতু কি বলেছে মাসিক বলেছে, কি বলেছে মাসিক বলেছে। আর এম এর দুটো কাজ আছে, ওকে এম এর দুটো কাজ আছে, এম এর দুটো কাজ কি কি আমাকে একটু ইনফর্ম করবা, কেউ একজন বলো তো এম এর কাজ কি কি, এম এর কাজ কি কি? এম এর কাজ হচ্ছে এন কে সবসময় কি করা, গুণ করা, আর আই কে সবসময় কি করা, ভাগ করা, এই দুটো হচ্ছে এম এর কাজ, এম এর কাজ হচ্ছে এই দুটো। এবার আমরা ইভ্যালুয়েট করব কোনটা থেকে আমরা বেশি পাচ্ছি। পাওয়ার ক্ষেত্রে একটা শর্ট ট্রিক সবাইকে শিখিয়ে দিচ্ছি, সবসময় মনে রাখবা, পাওয়ার ক্ষেত্রে পাওয়ার ক্ষেত্রে পাওয়ার ক্ষেত্রে সবসময় বেশিটা নিবা। পাওয়ার ক্ষেত্রে তুমি যখন পাচ্ছ, ওকে, পাওয়ার ক্ষেত্রে সবসময় কি নিবা, বেশিটা নিবা, ওকে। আর দেওয়ার ক্ষেত্রে সবসময় কমটা রাখবা, ওকে। দেওয়ার ক্ষেত্রে সবসময় কমটা দিবা, আর পাওয়ার ক্ষেত্রে সবসময় বেশিটা নেওয়ার চেষ্টা করবে। এখন ধরো আমি দুটো ব্যাংকে ইভ্যালুয়েট করে দেখলাম যে আমি কোন ব্যাংক থেকে বেশি পাচ্ছি, ক্লিয়ার? আচ্ছা দেখো, আমরা যদি ম্যাথের অ্যান্সারগুলো একটু মিলাই, এই ক্যালকুলেশনটা তোমরা মোটামুটি জানো। ক্যালকুলেশনটা কিভাবে করেছি আমরা? প্রথমত আমি এখানে লিখে দিয়েছি, মান যা যা আছে সবকিছু লিখেছি। আচ্ছা, লেখার পরে আমাকে ফার্স্ট কাজ, এটা হচ্ছে স্টেপ ওয়ান কোনটা বলেছি আমি? এটা একটু স্টেপগুলো লিখে নিবা, আপনি স্টেপ বুঝতে হবে আমার, আমি যখন ম্যাথে যাব আমাকে স্টেপ বুঝতে হবে। স্টেপ না বুঝলে ক্যালকুলেশন করলে কখনোই অ্যান্সার মিলবে না। তুমি যদি উল্টাপাল্টা করে ম্যাথ করো না, কখনো অ্যান্সার মিলবে না। স্টেপ ওয়ান কি? এটা। এরপর এই সেগমেন্টটা যোগ করে এটা বের করা হচ্ছে স্টেপ টু। ওকে, স্টেপ 2 করলাম। স্টেপ 2 করার পর এটা পুরোটা স্টেপ 2 এর মধ্যে নিয়ে আসছি। এরপরে হচ্ছে গিয়ে তোমার যখন পাওয়ারটা বের করবা, যখন অ্যানসার একটা চলে আসবে, পাওয়ারটা হচ্ছে এই জায়গায় এসে স্টেপ 3, ওকে। এরপর হচ্ছে এই মান যেটা এসেছে সেটা গুণ করবা, এটা হচ্ছে আমার স্টেপ 4। এরপরে আমার অ্যানসারটা আসবে। আমরা স্টেপ ভুল করতে পারবো না, ক্লিয়ার? স্টেপ ভুল করা যাবে না। স্টেপ ভুল করবা মানে তোমার ক্যালকুলেশনে ভুল হবে, তোমার ম্যাথ 100% ভুল হবে, ওকে। বলার একদম 100% ভুল হবে তোমার ম্যাথ। এখন আমরা দেখব সিদ্ধান্ত কি, আমরা একটু সিদ্ধান্ত টেবিলে যাই। সিদ্ধান্ত টেবিলে বলা হচ্ছে যে আমি চিত্রা ব্যাংক থেকে পাচ্ছি কত, 25 লাখ সামথিং, ওকে, 25,93,742 টাকা। আর মধুগঞ্জ ব্যাংক থেকে পাচ্ছি 22,19,640 টাকা। এখন তোমরাই বলো আমি কোনটা নিব, বলো। কি বলেছিলাম আমি? বলেছিলাম যে পাওয়ার ক্ষেত্রে সব সময় বেশিটা নিব, ওকে। অবভিয়াসলি আমি পাওয়ার ক্ষেত্রে সবসময় বেশিটা নিব, তার মানে তোমার 25,93,772 টাকাটাই নিব। অবভিয়াসলি চিত্রা ব্যাংক। এবার তুমি মনে রাখবা এই চ্যাপ্টারের শেষে তোমাকে মন্তব্য দিতে বলবে। সো এটা হচ্ছে আমাদের ঘ নাম্বার কোশ্চেন্সে সবসময় মন্তব্য দিতে বলবে। অনেক সময় টিচাররা তুমি যদি মন্তব্য না দাও তাহলে নাম্বার দেয় না। আবারও বলছি, এই চ্যাপ্টারে আমাকে মন্তব্য দিতে হবে, মন্তব্যটা মাস্ট, যে আমাকে কোনটা চুজ করতে হবে। তুমি জাস্ট অ্যান্সার বের করলা, অ্যান্সার বের করে রেখে দিলা পরীক্ষার হলে, এসএসসি পরীক্ষায়, না, হবে না। তোমাকে যেহেতু মন্তব্য দিতে বলেছে, তোমাকে অবশ্যই এই জায়গায় এসে একটা মন্তব্য দিতে হবে যে এটা এই বিষয়, এখানে এই বিষয় প্রাধান্য, আমি এটা গ্রহণ করলাম, ওকে, বুঝছো? আচ্ছা ফাইন, এবার আমরা একটা কোশ্চেন্সে যাই। আরেকটু কোশ্চেন তোমরা নিজেরাই পড়ো, এবার একটু দেখি কত নাম্বার কোশ্চেন্স। আচ্ছা 2 নম্বর কোশ্চেন্স পাইলাম। 2 নম্বর কোশ্চেন্সটা হচ্ছে কি আমাদের
দিনাজপুর বোর্ড 19। দেখো একটু পড়ে দেখো সবাই, একটু সবাই পড়ে দেখো যে আমরা জাস্ট আজকে ম্যাথের ক্যালকুলেশন বাই সবাই বুঝবা, আমি জাস্ট ম্যাথের কোশ্চেনসে উদ্দীপকটা বুঝাবো তোমাদেরকে। শুধু ম্যাথ তোমরা কি হবে এগুলো সব বুঝতে পারবা, কোন সূত্র অ্যাপ্লাই হবে এটা বলে দিব, শুধু কোন সূত্র অ্যাপ্লাই কি হবে এটা বলে দিব, উদ্দীপকটা বুঝিয়ে দিব এবং স্টেপগুলো বলে দিব, বাকিগুলো তোমরা অটো পারবা। আচ্ছা, জনাব সোহেল রানা 10 বছরের জন্য 5 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখতে চান। আচ্ছা, গড়াই ব্যাংক তাকে 9% চক্রবৃদ্ধি সুদ প্রদান করার প্রস্তাব দিয়েছে, মানে বছরে এম এর মান একবার, তারে না দিলেও চলবে। অপরদিকে করতোয়া ব্যাংক 8 মাস ত্রৈমাসিক, ত্রৈমাসিক যখন বলেছে আমি 12 কে 3 দ্বারা ভাগ করবো, আনসার আসবে আমার কত, 4 বার, তাহলে এম এর মান কত এখানে 4। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদ প্রদান করার অঙ্গীকার করেন। এবার গড়াই ব্যাংক থেকে 10 বছর পর, এই যে অবভিয়াসলি তার মানে আমি কি টাইম লাইনটা আঁকলাম, কোন টাইম লাইন আঁকলাম, ফিউচার টাইম লাইন আঁকলাম। আমার কি লাগবে, ফিউচারটা লাগবে। ক্লিয়ার, আমার কি লাগবে বলতো, এবার ফিউচারটা লাগবে। কত টাকা পাওয়া যাবে, যে গড়াই ব্যাংক কোথায়, গড়াই ব্যাংক হচ্ছে, গড়াই ব্যাংক তাকে 9% চক্রবৃদ্ধি সুদ প্রদান করাছে, তার মানে আমরা এখানে ফিউচার ভ্যালু সূত্রটা লিখবো +9, আমরা তো সবাই পড়েছি, প্রেজেন্ট ভ্যালু ইকুয়ালস টু 1 প্লাস i হোল টু দি পাওয়ার m ইনটু n। এখানে যেহেতু m এর মান একবার, m এর মান একবার যেহেতু না দিলেও চলে, দিলেও চলে, ওকে, m এর মান যেহেতু একবার, দিলেও চলে, না দিলেও চলে। ফাইন, বুঝতে পেরেছি আমরা। এবার আমরা এগুলো অ্যাপ্লাই করে দেবো যে আমাদের কি কি বিষয় আছে, যেমন প্রেজেন্ট ভ্যালু আছে আমাদের 5 লক্ষ টাকা, 9% সুদের হারে আমরা যখন 9% করব, 10 হচ্ছে আমার টাইম। সো আমি ফিউচার ভ্যালু অটো বের করতে পারবো, পারবো না সবাই? সবাই একটু করে দেখো তো, পারো কিনা দেখো তো, যে আমার তোমরা ক্যালকুলেশন করে দেখো, তোমরা নিজেরাই স্টেপ অনুযায়ী ক্যালকুলেশন করো। ফার্স্ট স্টেপ, স্টেপ স্টেপ কি, এটা হচ্ছে স্টেপ 1, স্টেপ 1। এরপরে এরপরে এটা আসার পরে এটা উপরে পাওয়ার করা, স্টেপ 2। এরপর এটার সাথে যে অ্যানসারটা আসবে সেটা যেটা গুণ করা, গুণ করে এটা হচ্ছে স্টেপ 3। তোমরা নিজেরা করো তো একটু ভাই, আমি একটু দেখি তোমাদের অ্যানসারটা আসে কিনা। তোমরা একটু নিজেরা করে দেখো, আমাকে একটু বলো যে ভাই অ্যানসারটা মিলছে। আচ্ছা, আচ্ছা করে দেখো তো একটু ভাইয়া, আমাকে জানাও যে ভাই আমি করেছি, করে আমাকে একটু জানাও পারতেছি কিনা, আমাকে একটু জানাও। স্টেপগুলো মনে রাখবে, স্টেপ, কারণ এই চ্যাপ্টারে আমরা মোটামুটি হচ্ছে কোশ্চেন্সগুলো বুঝতে পারলে, উদ্দীপকটা বুঝতে পারলে আমাদের কিন্তু হয়ে যায়, ওকে। আমরা কিন্তু স্টেপগুলো মনে রাখবো, স্টেপ কোনটা আগে হচ্ছে, আগে আয়ের কাজ, আয়ের পরে হচ্ছে তোমার ভাগ করবো কিনা, গুণ করবো কিনা, যোগ করবো কিনা, এটা আমাকে আগে মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে কি আমাকে বলেছে কোশ্চেনে, কোন ব্যাংকে টাকা জমা রাখলে সোহেল রানা সবচেয়ে বেশি লাভবান হবেন, এরকম কোশ্চেন যখন থাকবে তখন আমাকে দুটাই বের করতে হবে, দুটাই কি করতে হবে, বের করতে হবে। এখন আমি তো আগে একটা বের করেছি না, অ্যানসার একটা পেয়েছি না, পেয়েছি তো। সো এবার আমি অপর ব্যাংক, এই যে করতোয়া ব্যাংকেরটা বের করব। করতোয়া ব্যাংকে আমি কি কি ইনফরমেশন পাচ্ছি, করতোয়া ব্যাংকে আমি ইনফরমেশন পাচ্ছি হচ্ছে গিয়ে আই এর মান হচ্ছে 8%, ওকে 0.8, তারপর হচ্ছে এম এর মান হচ্ছে তোমার 12/3, ত্রৈমাসিক যেহেতু বলেছে তাহলে 4 বার। তারপর হচ্ছে টাকা, এন হচ্ছে আমার জন্য 10 বছর, ওকে। তারপর হচ্ছে তোমার টাকা, পিবি হচ্ছে তোমার জন্য 5 লক্ষ টাকা। দেখি এটা সবাই বের করো তো ভাইয়া, এই করতোয়া ব্যাংকেরটা সবাই বের করো, আমি একটু অ্যান্সার মিলাবো। আমি একটু করতোয়া ব্যাংকেরটা করো তোমরা সবাই, তোমরা সবাই করতোয়া ব্যাংকেরটা একটু করে দেখাও, আমি একটু দেখবো।
ফার্স্ট ফার্স্ট একটু করদা ব্যাংকেরটা করো, আমি একটু অ্যান্সারটা সবার সাথে মিলাবো। ওকে, ফার্স্ট ফার্স্ট করো সবাই, একটু করে দেখো। আর এম এর কাজ যেহেতু আছে, তার মানে তোমাকে দুটো কাজ করতে হবে। 9টা আচ্ছা মিলছে, দেখি আমার সবার অ্যান্সার এটা আসছে কিনা দেখি আমি একটু। সবার কি অ্যান্সার এই অ্যান্সারটা আসছে? 11,04,000। সবার কি 11,04,000 আসছে? সবার কি 11,04,000 আসছে? বলো তো আমাকে একটু ভাইয়া, সবার কি 11,04,000 আসছে? আমাকে একটু জানো যে ভাইয়া সবার কি 11,04,000 আসছে কিনা। আমাদের এই সেগমেন্টটা সবার মোটামুটি হয়েছে। ওকে, আর এম এর কাজ যেহেতু আছে, এম এর কাজ হচ্ছে এন কে গুণ করা আর হচ্ছে আই কে ভাগ করা। ক্লাস আর কতক্ষণ চলবে? 9টা পর্যন্ত। আচ্ছা জি ভাই, আমারটা মিলেছে। ওকে ফাইন, তাহলে এবার আমরা ইভ্যালুয়েট করব, আমাদের সিদ্ধান্তটা দিতে হবে। সিদ্ধান্ত দিলে আমরা কি বলবো? যেহেতু কার থেকে বেশি পাবে এটা একটু দেখবো আমরা। পাওয়ার ক্ষেত্রে সবসময় কি বলেছিলাম? বেশি বলেছিলাম। সো পাওয়ার ক্ষেত্রে সবসময় যেহেতু বেশি বলেছিলাম, এই যে মন্তব্য গড়াই ব্যাংকের ভবিষ্যৎ মূল্য করদা ব্যাংকের চেয়ে বেশি, সো জনাব গড়াই ব্যাংকে টাকা জমা রাখা সবচেয়ে বেশি কি হবে? লাভবান হবে। ফাইন, যেমন আমি একটু দেখি, এই যে করদা ব্যাংকে পাচ্ছে 11,04,000। কত? 11,04,000। কিন্তু গড়াই ব্যাংকে কত ছিল? গড়াই ব্যাংকে দেখো 11,83,000। তাহলে আমরা দুটো ইভ্যালুয়েট করলাম, একটা হচ্ছে 11,04,000। ওকে, এই যে এটা বেশি না এটা বেশি, সো পাওয়ার ক্ষেত্রে সবসময় বেশিটা আমরা নেব। পাওয়ার ক্ষেত্রে সবসময় আমরা বেশিটা নেব। আচ্ছা সুরভি শেখ, থ্যাংক ইউ, তোমারটা মিলেছে যেহেতু বলেছো। আমরা আরেকটা ম্যাথে যাই, মোটামুটি দেখি আজকে কয়েকটা ম্যাথ করে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা ওকে, 3 নাম্বারটা সবাই পড়ো। 3 নাম্বারটা সবাই একটু পড়ো। উদ্দীপক এটা হচ্ছে কি তোমার চট্টগ্রাম বোর্ড 17। আচ্ছা, বলা হচ্ছে জনাব কামাল একজন উদ্যোক্তা, হাবিজাবি এগুলো বলবে, নিজ উদ্যোগে ব্যবসা করতে চায় না। আচ্ছা ভালো কথা, ব্যবসা করতে মোট 10 লক্ষ টাকা প্রয়োজন। ওকে, কিন্তু তার কাছে এখন 5 লক্ষ টাকা নিজস্ব মূলধন রয়েছে, তার মানে এটা কি বলতো? প্রেজেন্ট ভ্যালু। আচ্ছা, বাকি 5 লক্ষ টাকা তিনি সোনালী ব্যাংক হতে আগামী 10 বছরের জন্য ঋণ নিতে চান, ঋণ করতে পারেন। আচ্ছা ভালো কথা, সোনালী ব্যাংক তাকে বার্ষিক 10% চক্রবৃদ্ধি মেয়াদ শেষে পরিশোধ করবেন। ওকে, অপরদিকে রূপালী ব্যাংক হতে ঋণ নিলে মাসিক 9% হারে চক্রবৃদ্ধি। মাসিক যেহেতু বলেছে, আমাকে এখানে কত হবে? এম এর মান 12 বার। এম এর মান কত? 12 বার হবে। আচ্ছা, আর সব সময় টাইমটা হচ্ছে আমার জন্য 10 বছর। বলা হচ্ছে উদ্দীপকে মিস্টার কামাল সোনালী ব্যাংক হতে ঋণ নিলে কত পার্সেন্ট সুদের হারে তাকে টাকা পরিশোধ করতে হবে? টাকা পরিশোধ করতে হবে। আচ্ছা, এখানে আমরা পাবো নাকি দেব বলতো? এখানে আমরা দিব। দিব যেহেতু যত কম হবে সেটাকে আমরা কি করব? গ্রহণ করব। যত কম হবে সেটাকে আমরা গ্রহণ করব। যেহেতু আমরা ঋণ নিতে চাচ্ছি, 5 লক্ষ টাকা তো আমার আছে, আমি আরো 5 লক্ষ টাকা নিতে চাচ্ছি। কত বছর? 10 বছর মেয়াদি। এখন সোনালী ব্যাংক আমাকে বলতেছে 10% হারে আপনাকে চক্রবৃদ্ধি হারে সুদ প্রদান করব, বছরে কয়বার? একবার। আচ্ছা, তো আমার এখানে ফিউচার ভ্যালুর টাকাটা লাগবে, আমার ফিউচারের টাকাটা লাগবে। সোনালী ব্যাংকে যদি আমি ঋণ নিই, আমার কাছে আছে কত? 5। ওকে, তারপর হচ্ছে তোমার
ওয়ান তো সবসময় থাকে, ওয়ান প্লাস আই হোল টু দি পাওয়ার এন, এম এর মান যেহেতু একবার যেহেতু তাহলে গুণ করলো যা ভাগ করলো তা একই বিষয়। এবার আমরা বের করব প্রেজেন্ট ভ্যালু 5 লাখ, আই এর মান 10%, এন এর মান 10 ইয়ার, ফিউচার ভ্যালু হচ্ছে কি, ফিউচার ভ্যালু কি। এই যে স্টেপগুলো আমরা একটু করে ফেলি দেখি। 5 লক্ষ টাকা বসাইছি, 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন, 10 এর মান এন এর মান বসাইছি, বসানোর পর আমরা পাওয়ারটা গুণ করলাম, পাওয়ারটা গুণ করার পরে এরপর হচ্ছে কি মেইন যে টাকাটা আসছে ওটার সাথে গুণ করলাম, গুণ করে আমরা 12,96,850 টাকা নিয়ে এসেছি। আচ্ছা, তাহলে সোনালী ব্যাংকে যদি আমি ঋণ নিই তাহলে আমাকে বছর শেষে সুদ আসলে পরিশোধ করতে হবে কত, 12,96,850 টাকা। দেখো ঋণ নেওয়ার যে কি রিস্ক, ঋণ নেওয়ার যে টাকা, তোমার আসলের টাকা সহ ডাবল হয়ে আর উল্টা আরো 2 লক্ষ টাকা, প্রায় 3 লক্ষ টাকার এক্সট্রা হয়ে গিয়েছে। সো ঋণ নেওয়ার ক্ষেত্রে একটু ভেবে চিন্তে ঋণ নেবেন। দেখেন 10 বছর পরে, 10 বছর পর আপনার যে 5 লক্ষ টাকা আপনি ঋণ নিয়েছেন, সো ওই 5 লক্ষ টাকা যে ঋণ নিয়েছেন দেখেন ওই টাকাটা দাঁড়িয়েছে 12,96,850 টাকা আপনাকে পরিশোধ করতে হবে। কি করতে হবে? পরিশোধ করতে হবে। এই টাকাটা আপনাকে কি করতে হবে? পরিশোধ করতে হবে। আচ্ছা আচ্ছা, এবার ঘ নাম্বারে বলা হচ্ছে, ঘ নাম্বারে কি বলেছে আমরা একটু দেখি। ঘ নাম্বারে বলেছে সোনালী ব্যাংক হতে বার্ষিকীটা পড়েছে। অন্যদিকে রূপালী ব্যাংক বলতেছে যে, রূপালী ব্যাংক বলতেছে ঋণ নিলে মাসিক 9% চক্রবৃদ্ধি সুদে পরিশোধ করতে হবে। আচ্ছা, তোমরা নিজেরা এটা করবা, আমাকে এখন করে দেখাবা। তাহলে আমার এখানে টাকা লাগবে 5 লাখ, 5 লাখ লাগবে। আচ্ছা, আমার এন এর মান কত, 10 ইয়ার, ওকে। তারপর হচ্ছে কি আমার সুদের হার কত, আই এর মান হচ্ছে 9% ইকুয়ালস টু কত, 0.9। তারপর এম এর মান কত বলেছে, মাসিক বলেছে না, তাহলে মাসিক যেহেতু বলেছে তাহলে আমাকে কত হবে এখানে 12 বার। আচ্ছা, এবার তোমরা এটা করে দেখো আমাকে, এটা একটু করো, রূপালী ব্যাংকেরটা একটু করো সবাই। রূপালী ব্যাংকেরটা আমরা সবাই একটু করি। আমরা একটু সবাই রূপালী ব্যাংকেরটা করি, এরপর আমাকে অ্যান্সারটা সবাই কমেন্ট বক্সে জানাও যে ভাইয়া রূপালী ব্যাংকেরটা করেছি, এই টাকাটা আসছে। রূপালী ব্যাংকেরটা করেছি, এই টাকাটা আসছে। রূপালী ব্যাংকেরটা আমরা একটু করি, কি যে টাকাটা আসছে আমাকে একটু কমেন্ট বক্সে জানাও। আচ্ছা, রূপালী ব্যাংকেরটা করা শেষ সবার? তোমরা তো কেউ কথাই বলতেছো না। আচ্ছা, আমি একটু সবাইকে অ্যান্সারটা বলে দিই তাহলে। ওকে, সো রূপালী ব্যাংকে আসছে হচ্ছে কি আমাদের 12,25,680 টাকা। আচ্ছা, আর ওখানে কত পেয়েছিলাম আমরা, তোমার 12,25,680, আর এদিকে হচ্ছে 12,96,850। আচ্ছা, তার মানে এই যে 12,96,850 আর তোমার 12,96,000, এই যে 12,96,850 টাকা, এটা হচ্ছে আমার সোনালী ব্যাংক। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আর এটা হচ্ছে গিয়ে আমার রূপালী ব্যাংক। রূপালী ব্যাংক। এবার বলো আমি দেওয়ার ক্ষেত্রে কাকে দিব বলো তো, কার থেকে নিব? মনে রাখবা দেওয়ার ক্ষেত্রে
আপনি যখন লোন পরিশোধ করবেন কিংবা কাউকে টাকা দিবেন, ওকে, সব সময় কমটা নেওয়ার চেষ্টা করবেন। কোনটা কম বলেন তো? কোনটাতে কম দিতে হবে আমার? কোনটাতে কম দিতে হবে? কোনটাতে কম দিতে হবে বলেন এবার। কোনটাতে কম দিতে হবে? বলো তো কোনটাতে কম দিতে হবে? দেখো তো, রূপালী ব্যাংকে হচ্ছে 12,25,680, ওকে, আর এদিকে হচ্ছে 12,96,850। দেখো তো সোনালী ব্যাংকে কিন্তু আমার অনেক বেশি দিতে হচ্ছে। অনেক বেশি দিতে হচ্ছে না? অবশ্যই, এই যে অনেক বেশি দিতে হচ্ছে। রূপালী ব্যাংকে কিন্তু আমার কম পরিশোধ করতে হচ্ছে। তার মানে আমরা দেওয়ার ক্ষেত্রে সবসময় কমটা বেছে নিব। দেওয়ার ক্ষেত্রে সবসময় কমটাই বেছে নিব, ওকে। তো এই ছিল আমাদের মোটামুটি 2-4টা আমরা ম্যাথ করেছি আজকে, 3-4টা ম্যাথ করেছি। আমরা এগুলাই করলে চলবে। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদের কাজ থাকবে বর্তমান মূল্যটা বের করে রাখার জন্য। বর্তমান মূল্যটা সবগুলা ম্যাথ করবা। আর আমি সবাইকে পিডিএফ পেতে পেজে নক করো, ওকে। পিডিএফ পেতে পেজে একটু নক করিও সবাই। ক্লিয়ার? সো এই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং হচ্ছে পরবর্তী ক্লাসের জন্য দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।